যাই হোক, এখানে বলা আছে উপমা ইজ ইউজ টু, উপমা ইজ ইউজ টু ব্র্যাকেটে দেয়া আছে সুইম, ব্র্যাকেট জি ক্লোজ করে ইন দ্য রিভার। সো হোয়াট ইজ দ্য রাইট আনসার? জি কি হবে উত্তরটা বলো? সুইমিং। সুইমিং কেন হলো? উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। হ্যাঁ, উপমা ইউজ টু, ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। তো এটা এটা কি হ্যাঁ রাইট। হ্যাঁ, রাইট ফ্রম অফ ভার্ব। তো এটা তো তোমাদের এই যে বি ইউজ টু আছে, তার মানে এখানে ইজটা বি ভার্ব, জি আর এটা দাঁড়ালো তাহলে বি ইউজ টু। আর নিয়মটা হচ্ছে বি ইউজ টু এর পরে আই। স্যার আমি তো শুনতেই পাচ্ছিলাম না। ও তাই না? এখন এখন জি এখন শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু আগে তো ডিস্টার্ব হয়েছিল মনে হয়। এখন ঠিক আছে। ডিস্টার্ব হলে ব্যাক করে যাবা, ব্যাক করে গিয়ে আবার আসবা, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দেই, ধরো এই যে উপমা, এটা ইজটাকে বাদ জি দিয়ে দিলাম, ইজটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে শুধু বললাম উপমা ইউজ টু, ব্র্যাকেটে কিন্তু আবার সুইম, ব্র্যাকেট ক্লোজ করি জি ইন দ্য রিভার। এবার কি হবে বলো তো অপশানা? সুইম। হ্যাঁ, এবার হবে সেম হবে না, এটা তো সুইম শুধুই। হবে, অনলি হ্যাঁ সুইম। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম তুমি বলছো সেম মানে আগেরটাই, তা না না সুইম। স্যার, অনলি সুইম হবে এখানে। হ্যাঁ, ইয়েস ইয়েস, তাই কারেক্ট, থ্যাংক ইউ। তাহলে এখানে কিন্তু শুধু ইউজ টু, আর শুধু ইউজ টু এর পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর যখন থাকবে বি ইউজ টু তখন হবে আইএনজি, তাই না? যদি আমরা এখানে দিতাম উপমা ওয়াজ, উপমা ওয়াজ ইউজ টু, তখন কি হতো বলো তো আফসানা? আরেকবার বলো। এই যে উপমা ওয়াজ ইউজ টু, ব্র্যাকেটে আবার সুইম দিয়েছি ইন দ্য রিভার, এবার কি হবে বলো? উপমা ওয়াজ ইউজ টু, স্যার সুইমের ইয়েটা হচ্ছে, আমার ওটা মনে নেই, মানে পাস্ট যেটা আর কি, সেটা আমার মনে নাই। না রে, মনে তো একই নিয়ম, এটা বি ইউজ টু। এই যে ওয়াজ ইউজ আছে না, টু, ওয়াজটাও তো বি ভার্ব, এখানে ইজ থাকলেও যা হবে, ওয়াজ স্যার এখানে থাকলেও তাই টেন্সের হবে। কোনো মানে না টেন্সের কোনো ফ্যাক্টস নাই। না 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 না, এখানে এই যে বি, বি ভার্ব হিসাব করতে হবে, বি ভার্ব। আমাদের নিয়মটা হচ্ছে বি ইউজ টু, নিয়মটা হচ্ছে বি ইউজ টু এর পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। আর এই যে ওয়াজটা, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, আর সে কারণে এটা বি ইউজ টু ধরলাম, আর বি ইউজ টুর পর আইএনজি করে দিলাম। একটা নিয়ম আছে ওকে। শুধু ইউজ টু, আরেকটা নিয়ম আছে বি ইউজ টু। এই দুটো জিনিস আছে একসঙ্গে, মনে রাখতে হবে তোমাদের। এখানে আমি তোমাদের একটু দেখাই দিতে চাচ্ছি। তোমাদের আমি এগুলো তো সব দিয়ে দিলাম তোমাদেরকে, মেইলে দিয়ে দিলাম, ওই জন্য যাতে করে তোমাদের অসুবিধাটা না হয়। কিন্তু এখনও দখলে আসেনি জিনিসটা, দখলে আসবে, আসবে, আস্তে আস্তে চলে আসবে। স্যার মেইলটা কার কাছে? আমি তো মেইলটা, মেইলটা তো দিলাম হচ্ছে তোমার ওই যে ইয়ে, আমাদের মনে হয় মুসাফ নামে একজন আছে, ওর মেইলে দিয়েছিলাম। তবে তোমাদের কারো মেইল থাকলে আমাকে তোমরা মেইল আইডিটা এই যে চ্যাট বক্সে দিয়ে দিও, এই চ্যাটিংয়ের এখানে। স্যার আমি দিচ্ছি। আচ্ছা, স্যার দিয়ে, আমি হ্যাঁ দিয়ে দাও, যাদের যাদের মেইল আইডি আছে তারা ওই চ্যাট বক্সে মেইল আইডিটা দিয়ে দাও, তাহলে আমি ওখান থেকে তোমাদের ওটা পাঠিয়ে দেবো। কালকে সেদিন আমি তোমাদের দিলাম জিনিসটা, আবার ডিস্টার্ব হয়ে গেছে। এই যে আমাদের নিয়মটা এখানে দেয়া আছে, হ্যাঁ, এই যে বি ইউজ টু, এই বি ইউজ টু এর পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। আর বি ইউজ টু মানে হচ্ছে বি ভার্ব থাকবে সামনে, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, তারপর হবে ইউজ টু। এই যে তখন বলা হবে বি ইউজ টু, আর বি ইউজ টুর পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে, এই নিয়মটা। আর শুধু ইউজ টু যখন থাকবে, অনলি ইউজ টু, ইউজ টু এর পরে কিন্তু ব্যবহার করতে হবে আবার প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, একটা মনে রাখবা, বি ইউজ টু, আরেকটা হচ্ছে শুধু ইউজ টু, এই দুটোর মধ্যে পার্থক্য। এই যে শুধু ইউজ টুটা আমি ব্যবহার করেছি 9 নম্বর রুলে, এই যে দেখো এখানে শুধু ইউজ টু আছে, এই শুধু ইউজ টু এর পরে প্রেজেন্ট ফর্ম। আর বি ইউজ টুটা আমি ব্যবহার করেছি অন্য জায়গায়, এটা হলো রুল নাম্বার 2 এ ইউজ করেছি। এই যে বি ইউজ টু এর পরে আইএনজি ফর্ম, দুটো ফাংশন আছে এখানে। যাই হোক, এবার তাহলে আমরা পরের প্র্যাকটিসে যাচ্ছি। নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্সটা শুনবো। হোসনে আরা, তোমার স্পিকারটাকে অন করে দাও। হোসনে আরা, শুনতে পাচ্ছ? ইয়েস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো রে? অনেকদিন জি পর স্যার তুমি তো আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর ক্লাসে আসলাম মনে হয় তুমি। না স্যার, ক্লাস করতেছিলা? আমি গত ক্লাসেও ছিলাম। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে এবার দেখো, এখানে বলা আছে আই ওয়ার্কড হার্ড,
সো দ্যাট আই ব্র্যাকেটে দেয়া আছে সাকসিড, তাহলে উত্তর কি হবে বলো? স্যার I worked hard so that I could not succeed. নট কেন নিয়ে আসলা? নট আনলে তো তুমি অর্থটা তোমার চেঞ্জ হয়ে যাবে। নট আনা যাবে না। যখন তুমি এই যে এখানে হাবোধক অংশ আছে, তো আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে করে আমি সফল হতে পারি, তাহলে এখানে নট আনা যাবে না। তাহলে এখানে ব্যবহার করব আমরা সো দ্যাট আই কুড সাকসিড। Succeed. হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যান, কুড এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো ক্যানের পরেও প্রেজেন্ট ফর্ম, কুডের পরেও প্রেজেন্ট ফর্ম, আর সাকসিড কিন্তু প্রেজেন্ট ফর্ম। এটা আমরা অনেকে মনে করব যে ইডি আছে, ইডি থাকলে তো পাস্ট হয়, তো অনেকে মনে করতে পারি যে ইডি আছে তার মানে এটা মনে হয় ইয়ে হয়ে যাবে আর কি, পাস্ট ফর্ম, কিন্তু না, সাকসিডটা প্রেজেন্ট ফর্ম আমাদের। হ্যাঁ, তাহলে সো দ্যাট আই কুড সাকসিড। একটু দাঁড়াও তো, আমি Succeed. হ্যাঁ হয়েছে, তোমার উত্তরটা হয়েছে, তুমি ওটা জেনে আসছো। আমরা একটু ওই যে ছোট সমস্যা হচ্ছে, একটু সাউন্ডে মনে হয় ঠিক করে দিই, দাঁড়াও। অনেকেই কথা শুনতে মনে হয় অসুবিধায় পড়েছো আজকে, মনে হচ্ছে। দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই কুড সাকসিড। নিয়মটা হচ্ছে, হ্যাঁ নিয়মটা হচ্ছে এই যে সামনের ক্লোজটা আছে পাস্ট ইনডেফিনিট, আর তাই আমরা এখানে করে দিলাম কুড সাকসিড। যদি এরকম থাকতো, ধরো আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ব্র্যাকেটে আবার সাকসিড, এবার কি হবে বলো? স্যার I can succeed. থ্যাংক ইউ। এবার হবে ক্যান, যেহেতু আমাদের প্রথম ক্লোজটাতে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এবার আই ওয়ার্ক, আর সো পরে ব্যবহার করতে হলো ক্যান আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান সাকসিড। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে। অনেকেই লিফট করতেছে মিটিং। জান্নাতি রিয়া, তোমার স্পিকারটা অন করো। হোসনিয়ারা স্পিকার অফ করেছে, সমস্যা নেই। জান্নাতি রিয়া, জি স্যার। হ্যাঁ, তাহলে অনামিক রায়, এই যে উত্তরটা দেখো, সি নাম্বারটা বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ব্র্যাকেটে লিফট, ব্র্যাকেট ক্লোজ করে পায়াস কিং, এ দিয়ে দিই একটা, ভালো লাগবে, এ পায়াস কিং। এখন বলো উত্তর কি হবে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ব্র্যাকেটে আছে লিভ, ব্র্যাকেট ক্লোজ করে আছে এ পায়াস কিং, কি হবে বলো তো? স্যার আমার তো মনে হয় ঠিকই আছে। না, এটা তো তোমার আমরা ইয়ে করিনি আর কি, মানে রাইট ফর্ম অফ ভার্ব। তুমি মনে করছো যে উত্তরটা ঠিকই আছে আর কি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখানে ওয়ান্স আপন এ টাইম, এই ওয়ান্স আপন এ টাইম এটা দিয়ে বোঝাচ্ছে আসলে অতীত, একদা। জি স্যার। আর অতীত হলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, তাই না? তাহলে আমাদের উত্তরটা ঠিকই দেয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পায়াস কিং। আবার যদি আমরা এভাবে বলি, দেয়ার ব্র্যাকেটে দিয়ে দিলাম স্ট্যান্ড, STAND, দেয়ার স্ট্যান্ড এ victory in front of our college স্টপ। তাহলে দেয়ার ব্র্যাকেটে দিয়েছে স্ট্যান্ড, ব্র্যাকেট ক্লোজ করে এ ভিক্টরি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এবার কি হবে বলো? জান্নাতি বলো। দেয়ার ব্র্যাকেটে স্ট্যান্ড, ব্র্যাকেট ক্লোজ করে ভিক্টরি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। কিরে জান্নাতি? স্যার এটা তো প্রেজেন্ট বোঝাচ্ছে না। হ্যাঁ, এবার অতীতের কোনো ঘটনা নাই, এখন তুমি উত্তর কি হবে সেটা বলো। স্যার বুঝতে পারতেছি না। তাই না? এখন মনে রাখবা, নিয়ম আছে এরকম, বাক্যের শুরুতে যদি হেয়ার দেয়ার থাকে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার।
এই ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার যখন শুরুতে পাবা তখন তোমার যে ভার্বটা পরে ব্যবহার করবা সেটা নির্ভর করবে ভার্বের পরের সাবজেক্ট। এই যে ভার্বের পরের সাবজেক্ট হচ্ছে এ বিগ ট্রি, এ বিগ ট্রিটা সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও করতে হবে সিঙ্গুলার। সো উত্তর হবে স্ট্যান্ডস। একটা দেয়ার স্ট্যান্ডস এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। কেন হলো? এই যে সাবজেক্টটা সিঙ্গুলার। আবার যদি এরকম বলা থাকতো দেয়ার ব্র্যাকেটে স্ট্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে বললাম টু বিগ ট্রিজ, TREES, টু বিগ ট্রিজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, তাহলে এবার কি হবে বলো? একটু চেঞ্জ করে দিলাম। দেয়ার ব্র্যাকেটে আবার স্ট্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে বলেছি টু বিগ ট্রিজ। স্যার স্ট্যান্ডসই হবে। স্যার এসটা হবে না। হ্যাঁ এসটা, এবার কিন্তু এসটা হবে না। কারণটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, Plural, to be. এটা আমাদের স্যার প্লুরাল আছে, দুটো আছে। হ্যাঁ সাবজেক্টটা হলো টু বিগ ট্রিজ, সাবজেক্টটা প্লুরাল, আর এ কারণে আবার ভার্বটার সঙ্গে আর এস যোগ করা যাবে না। তাহলে এই দেয়ার হেয়ারের কোনো মূল্য নেই। সামনে যখন দেয়ার হেয়ার থাকবে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার হেয়ার বলা হবে, আর ইন্ট্রোডাক্টরি দেয়ার হেয়ারের কোনো মূল্য থাকবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জান্নাতি তোমার স্পিকারটা অফ করে দাও। তারপরে এই যে মুসা শাহরিয়ার, হ্যাঁ এই ফোনে যে আছে, শুনতে পাচ্ছ তো না? কোথায় পালালা রে? জি স্যার। আচ্ছা আছো, হ্যাঁ এখানে বলা আছে যে হোয়াই ইউ, ব্র্যাকেটে আছে নট অ্যাটেন্ড, ব্র্যাকেট ক্লোজ করে বলা আছে দ্য মিটিং ইয়েস্টারডে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বে এটা কি হবে বলো? স্যার এটা তো অতীত বোঝাচ্ছে। হ্যাঁ ইয়েস্টারডে আছে, অতীত আছে, মানলাম, ভালো। এখন কিন্তু উত্তরটা কি হবে বলো? উত্তরটা কি হবে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। ডিড নট অ্যাটেন্ড। এখানে আমাদের হোয়াই, এখন এটা ঘটনা অতীত আছে, অতীত ইয়েস্টারডে মানে পাস্ট ইনডেফিনিট করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট করতে গেলে সাহায্যকারী ভার্ব নর্মালি পাস্ট ইনডেফিনিট টেন্সে নাই, কিন্তু যখন বাক্যটাকে প্রশ্নবোধক করতে হয় অথবা যখন বাক্যটাকে নাবোধক করতে হয় তখন কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব ধার করতে হয়, ডিড। তাই আমাদের আসবে হোয়াই ডিড ইউ, তারপরে নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। উত্তরটা হয়ে গেল এরকম। আর যদি স্যার আমাদের- এভাবে যদি লিখি why didn't you attend the meeting yesterday, এভাবে হবে না স্যার? এটা হচ্ছে স্পোকেন ইংলিশে হবে, অথবা তুমি যদি প্যারাগ্রাফ রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাও তখন হবে। কিন্তু যখন গ্রামার করতে যাবা তখন তোমাকে নটটাকে ব্যবহার করতে হবে আফটার দ্য সাবজেক্ট, এই যে ইউ এর পরে নট দিতে হবে। আর যখন তুমি স্পোকেনে যাবা অথবা তুমি ফ্রি হ্যান্ডে যাবা তখন তুমি সামনেও নিয়ে আসতে পারো ডিডেন্ট। হ্যাঁ মনে রাখবে ব্যাপারটাকে। তাহলে এখানে আমরা এই ইয়েস্টারডের কারণে পাস্ট ইনডেফিনিট করলাম, আর প্রশ্নবোধক চিহ্নের কারণে আমরা ডিডটাকে সামনে নিয়ে আসলাম। প্রশ্নবোধক চিহ্ন যদি না থাকতো, হ্যাঁ তাহলে আমরা কিন্তু এটা কাজ করতাম না। সাপোজ আমরা এইরকম একটা বাক্য দেখি, এই যে ইউ ব্র্যাকেটে নট অ্যাটেন্ড দ্য মিটিং ব্র্যাকেট ক্লোজ করে ইয়েস্টারডে, তারপর এবার ফুল স্টপ দিলাম, বাক্যটাকে চেঞ্জ করে দিলাম, প্যাটার্ন চেঞ্জ। হ্যাঁ এবার বলো তো উত্তর কি হবে? You didn't attend the meeting yesterday. হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে আমাদের সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে আর আনতে হচ্ছে না, কিন্তু সাহায্যকারী লাগছে নটের কারণে। তাহলে ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে, উত্তর হয়ে গেল। আমরা যদি আবারও এটাকে একটু চেঞ্জ করে ফেলি, যেমন ইউ নটটা এবার উঠাই দিলাম, হ্যাঁ নটটা উঠাই দিয়ে আমরা বলে দিলাম ইউ অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। এবার কি হবে বলো? মুসা শাহরিয়ারের ফোন থেকে বন্ধ হয়ে গেল রে, উত্তর হারাই গেছে। হ্যাঁ বলো, এবার বলো কি হবে, এবার বলো, লাস্ট বার নাও বলো। এবার আবার নটও তুলে দিছি ব্র্যাকেট থেকে, এখন কি হবে? You did attend the meeting yesterday.
ডিড আর কেন আনলা? যখন তুমি বাক্যটাকে প্রশ্নবোধক করবা অথবা বাক্যটাকে নাবোধক করবা, তখন তোমার অক্সিলারি ভার্ব ডিডটা ধার করতে হবে। আর এই বাক্যটা তো প্রশ্নবোধকও না, নাবোধকও না। তাহলে ইয়েস্টারডে, স্যার হ্যাঁ, হবে। ইয়েস্টারডে আছে, পাস্ট ইনডিফিনিট করতে হবে, অ্যাটেন্ডেড। ইউ অ্যাটেন্ডেড দ্য মিটিং ইয়েস্টারডে। এবার এটা উত্তর হবে। কিন্তু এই যে মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিলাম, তখন নট থাকবে ব্র্যাকেটে, তখন বাক্য নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব ধার করতে হয় ডিড, অথবা পিছনে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে বাক্যটাকে প্রশ্নবোধক করতে হবে, তখন অক্সিলারি ভার্ব ধার করতে হবে ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু যদি প্রশ্নবোধক বা নাবোধক একটাও না থাকে, তখন তো আর সাহায্যকারী ভার্ব আমরা ধার করব না। তখন আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নাই, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম। এই অ্যাটেন্ডেড দ্য মিটিং ইয়েস্টারডে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। জি স্যার। কোনো প্রশ্ন আছে কারো এই ব্যাপারে? নাই। এই যে নতুন করে জয়েন করেছে রিতা, তোমার স্পিকারটা অন করো তো। মুসা শাহরিয়ার, তোমার স্পিকারে এখানে অফ করে দাও। হ্যাঁ রিতা, স্পিকারটা অন করো। রিতা শুনতে পাচ্ছ না বোধ হয়, না? তুমি নতুন করে জয়েন করলা। যাই হোক, তাজরিয়ান, তাহলে তুমি স্পিকার অন করে দাও। তাজরিয়ান, জি, স্যার। হ্যাঁ, ভালো আছো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বাক্যটা দেখো, উই ব্র্যাকেটে দেওয়া আছে সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে বা ভিক্টোরি অন দ্য 16 ডিসেম্বর এভরি ইয়ার। উত্তর কি হবে বলো? স্যার এটা ঠিকই আছে। থ্যাংক ইউ। যা আছে তাই তার মানে, তাই না রে? জি স্যার। কেন 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 বলো? কারণ স্যার এটা তো প্রতি বছরে উদযাপন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে অভ্যাসগত সত্য। জি স্যার। একটা আছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আরেকটা আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য। তাহলে এই বাক্যটা আমাদের কিন্তু অভ্যাসগত সত্য অবস্থা বোঝাচ্ছে, যে আমরা প্রতি বছর 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস বা বিজয়টা আমরা উদযাপন করে থাকি। তাহলে এটা চিরন্তন সত্য না হয়ে এটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য। আর অভ্যাসগত সত্য অথবা এই যে এভরি ইয়ার আছে, প্রতি বছর, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে দিলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে উই, তো প্লুরাল, তাহলে যা আছে তাই উত্তর হবে। যদি আমাদের বাক্যটাতে এরকম একটু চেঞ্জ থাকতো, ধরো আমরা দিলাম হি, এবার কি হবে বলো তো তাজরিয়ান? উইয়ের জায়গায় হি করে দিলাম, কি হবে এবার? তখন স্যার সেলিব্রেট। তখন আবার আওয়ার থাকবে না, হি হিস দিলাম। নাও কি হবে বলো তো? সেলিব্রেট। এর যোগ করতে হবে এস, তাই না? হ্যাঁ, জি স্যার। কারণ এটাও কিন্তু একই অবস্থা, অভ্যাসগত সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে। কিন্তু এবারে সাবজেক্টটা আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের মূল ভার্বের সঙ্গে এর যোগ করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করে দিলাম, তাই না? সহজ কথা একেবারে। থ্যাংক ইউ, উত্তর হয়েছে। তারপরে তুমি স্পিকার অফ করে দাও তাজরিয়ান। অনামিকা রায়, স্পিকারটা অন করে দাও। হ্যাঁ, জি স্যার। ভালো আছো না? দেখো ওই যে, জি স্যার, ভালো আছি। আপনি? ইনশাল্লাহ ভালো আছি। যেমন বলা আছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস ব্র্যাকেট ক্লোজ করে দ্য ট্রেন, কি হবে? ইউ শুড মিস দ্য ট্রেন। সহজটা তোমাকে ধরেছি না রে? লেস্টের পরে, লেস্টের পরে সাবজেক্ট দিতে হয়, সাবজেক্ট দেওয়া আছে ইউ, তাহলে আমাদের ব্যবহার করতে হবে শুড। হ্যাঁ, শুড আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। মনে রাখবা, এখানে কিন্তু শুডের জায়গায় উড অথবা কুট ব্যবহার করবা না, এখানে কিন্তু শুড শুডই থাকবে। হ্যাঁ, অন্য জায়গা আছে, যেমন কন্ডিশনাল সেন্টেন্স আছে, ওখানে আমরা জানি উইলের জায়গায় ক্যান দেওয়া যায়, মে দেওয়া যায়, বা উডের জায়গায় কুট দেওয়া যায়, মাইট দেওয়া যায়, সেটা আলাদা ফাংশন। কিন্তু এখানে লেস্টের পরে সর্বদাই শুডই ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ, উত্তরটা তোমার হয়েছে। আরেকটা উত্তর বলো। এই যে দি ম্যাজাই ইনভেন্টেড দ্য আর্ট অফ ব্র্যাকেটে গিফট খ্রিস্টমাস গিফটস। হ্যাঁ, ম্যাজাই, এই যে ম্যাজাইরা এই খ্রিস্টমাস ডেতে উপহার দেওয়ার পদ্ধতিটা চালু করেছে। আমাদের একজন স্টুডেন্ট ফোন করেছে, মনে হয় পাচ্ছে না। স্যার গিভিং। হ্যাঁ, গিভিং। তোমাকে তো নতুন কোড দিয়েছি রে। হ্যাঁ, নতুন কোড দিয়েছি তো, অ্যাটেন্ড করছো ক্লাস? কই তোমাকে দেখছি না তো ক্লাসে।
আচ্ছা, তারপর তাহলে উত্তর কি হবে রে? স্যার গিভিং। কেন? স্যার দুইটা ভার্ব আছে তো, সামনেই একটা ভার্ব আছে। এটা তো ওই জন্য দুটো হয়তো এটা তো দুটো ভার্বের নিয়ম অনুযায়ী পড়লো না, এটা ডাইরেক্টলি পড়ে গেল। ওই যে অফ আছে প্রিপোজিশন, স্যার হ্যাঁ প্রিপোজিশনের কারণে। হ্যাঁ, এটা সরাসরি নিয়মে পড়ে গেল। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের জি পরে স্যার। আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে ING হয়। তাহলে এটা হবে উত্তরটা জি গিভিং। স্যার। এই জন্য উত্তর হয়ে গেল। থ্যাংক ইউ। তাহলে তোমার স্পিকার অফ করে দাও। তারপরে শারমিন খাতুন, স্পিকারটাকে অন করো। আর কয়টা প্র্যাকটিস করি, আমি চলে যাবো ইয়েতে, তখন লিটারেচারে। শারমিন খাতুন, স্পিকার অন করো তো। শারমিন খাতুনের কথা শোনা যাচ্ছে না, স্পিকার অন হয়নি। রিতা, তোমার স্পিকার অন করার চেষ্টা করো, নাকি আজকে ক্লাস শুধু শুনবা? তাহলে হোস্টে আরা, রিতা শুনতে পাচ্ছি? হ্যাঁ রিতা শুনতে পাচ্ছি তো। রিতা, তুমি কি ওই যে আমার প্রাইভেটের স্টুডেন্ট না কলেজের? স্যার কলেজের, আমার জিমেইলের নামটা শুধু চেঞ্জ হয়, আমি মৌসুমী। ও আচ্ছা 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 আচ্ছা, যাক, তুমি আজকে প্রথম ক্লাস করলা নাকি? না স্যার, এর আগেও করছে ওই মিজান সরকার থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই যে উত্তরটা বলো, এটা এটা হচ্ছে ইউ টোল্ড মি দ্যাট, ইউ ব্র্যাকেটে দেয়া আছে হেল্প মি, কি হবে বলো? ইউ টোল্ড মি, একটু কঠিন আছে এটা অবশ্য, তারপরও বলা যাবে, সমস্যা নেই। ইউ টোল্ড মি দ্যাট ইউ ব্র্যাকেটে লিভ, সরি ব্র্যাকেটে হেল্প, তারপরে মি। উত্তর বলতে পারবা? স্যার আপনি বলুন। আচ্ছা, তাহলে তোমার স্পিকার অফ করে দাও। হোসনে আরা, তুমি বলতে পারবা নাকি? স্যার ইউ উড হেল্প মি। হ্যাঁ, কেন হলো রে? স্যার এই যে স্যার দ্যাট, দ্যাটের আগে স্যার পাস্ট আছে, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। দ্যাটের আগে পাস্ট ইনডেফিনিট থাকলে পরেরটা হওয়ার কথা ছিল পাস্ট পারফেক্ট। তার মানে এই যে হ্যাড, তারপরে এটা উত্তর হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা হলো নিয়ম অনুযায়ী। মাঝখানে কনজাংশন আছে দ্যাট, আর দ্যাটের আগের অংশ আছে পাস্ট ইনডেফিনিট টোল্ড। তাই দ্যাটের পরেরটা হওয়ার কথা ছিল পাস্ট পারফেক্ট, উত্তর হওয়ার কথা ছিল হ্যাড হেল্পড। কিন্তু এখানে হ্যাড হেল্পটা হবে না। কারণটা হচ্ছে এটা সহযোগিতা করেছিল, তা মানে এটা অতীতে সহযোগিতা করার কথা ছিল কিন্তু সহযোগিতা করেনি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এজন্য আমাদেরকে এটা করতে হবে আনরিয়াল পাস্ট অথবা আনরিয়াল পারফেক্ট, যেমন উড হ্যাভ, ইউ উড হ্যাভ হেল্পড মি, এটাও করা যাবে। আবার আনরিয়াল পাস্টও করা যায়, উড হেল্প মি, দুটোই কারেক্ট হবে। তাহলে এটা হচ্ছে আনরিয়াল পাস্ট নির্দেশ করেছে। একটা রিয়াল পাস্ট আছে, যেমন আমি যদি এরকম করে বলি হি said that he, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম ফিনিশ, ব্র্যাকেট ক্লোজ করে বললাম দ্য ওয়ার্ক, ফুল স্টপ। তাহলে এবার কি আছে? হি said that he ব্র্যাকেটে ফিনিশ, ব্র্যাকেট ক্লোজ করে দ্য ওয়ার্ক। এবার কি হবে বলো হোসনে আরা? স্যার হ্যাড ফিনিশড। হ্যাঁ, এবার কিন্তু হ্যাড ফিনিশড হবে, এটা রিয়াল পাস্ট। হ্যাঁ, তাহলে আমাদের নর্মাল যেটা দ্যাটের নিয়ম, সেই দ্যাটের নিয়ম অনুযায়ী প্রথম ক্লোজটা আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা করে দেবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখবা, এগুলোকে বলা হয় সিকুয়েন্স অফ টেন্স। এই যে নিয়মটা, দ্যাটের মাঝখানে দ্যাট কনজাংশন, মাঝখানে সিন্স থাকতে পারে, মাঝখানে বিফোর থাকতে পারে, মাঝখানে আফটার থাকতে পারে, দুদিকে দুটো ক্লোজ থাকে, এগুলোকে রাইট ফর্ম অফ ভার্বে বলা হয় সিকুয়েন্স অফ টেন্সের নিয়ম। এই সিকুয়েন্স অফ টেন্সের নিয়মগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ, উত্তর মোটামুটি দিতে পেরেছো। তুমি স্পিকারটা অফ করে দাও। আফসানা, এবার তোমার স্পিকারটা অন করো। আফসানা, স্পিকার অন করে দাও। বলা আছে এখানে দ্য পোর, ব্র্যাকেটে বলা আছে বি, ব্র্যাকেট ক্লোজ করে বলা আছে সাফার ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে পরিণামে। আফসানা, তুমি শুনতে পাচ্ছ না? স্পিকার তোমার অফ করা। তাহলে আফসানা স্পিকার অন করতে পারছে না, মানে শুনতে পাচ্ছে না ও।
মেবি, অথবা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। অন্য কেউ বলতে পারো তোমরা এখান থেকে। জান্নাতি বলো, জান্নাতি স্পিকার অন করে দাও। জি স্যার। হ্যাঁ, এখানে কি বলা আছে দেখো, দাপুর ব্র্যাকেটে আছে বি, ব্র্যাকেট ক্লোজ করে আছে সাফার ইন দ্য লং রান। বলছে দরিদ্ররা পরিণামে 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 ভোগান্তি পায়, এরকম বাংলা আর কি দাঁড়াবে বাক্যটার। তাহলে উত্তরটা কি হবে? কিরে জান্নাতি? স্যার স্যার ইজ হবে কি? হ্যাঁ, ইফ কেন? স্যার আমি কনফিউজড। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা কোনো রকম সিগন্যাল দেওয়া নাই কোন টেন্স হবে। স্যার, বলো, আফসানা বলতে চাচ্ছ, বলো জি স্যার। বলো। the poor had suffer in the long run. তাহলে তো এটা অর্থের চেঞ্জ হয়ে গেল। এটা যে বাক্যটা পাস্ট পারফেক্ট করলাম আমরা, বা পাস্ট ইনডেফিনিট করতে চাইলাম, এরকম কোনো সিগন্যাল কিন্তু এখানে দেওয়া নাই। মানে দারিদ্ররা পরিণামে ভোগান্তি পায়, এটা চিরন্তন সত্যের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তাই আমরা এটাকে স্যার আমি বললাম ইজ হবে কিনা। না, ইফও হবে না। কার যেন স্পিকারের সমস্যা হচ্ছে খুব। হ্যাঁ, এখানে ইফও হবে না, এখানে আমাদের উত্তরটা দাঁড়াবে দ্য পোর উইল বি। হ্যাঁ, উইল বি, এখানে উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর বিটা থেকে গেল মূল ভার্ব হিসাবে। হ্যাঁ, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হলো, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস হলো না। তাহলে দ্য পোর উইল বি সাফার ইন দ্য রং রান, দারিদ্ররা পরিণামে ভোগান্তি পাবে। হ্যাঁ, এটা আমরা অ্যাকর্ডিং টু মিনিং, বাক্যটার অর্থ দিয়ে আমরা এটাকে ধরলাম যে বাক্যটা ফিউচার ইনডেফিনিটে করতে হবে, আর সে কারণেই আমরা উত্তরটা এরকম করলাম। জান্নাতির স্পিকারে আজকে প্রবলেম হচ্ছে। জান্নাতি মনে হয় যে হেডফোন ব্যবহার করছো না, না? স্যার, এইটার দুটো হ্যাঁ, স্যার। আর দুটো এক্সাম্পল করলে একটু ভালো হতো। এটার জি আচ্ছা স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। একটা ক্রিটিক্যাল এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কি না। ওয়েট হেয়ার আই ব্র্যাকেটে কাম, ব্র্যাকেট ক্লোজ করে বললাম ব্যাক সুন, ফুল স্টপ। এখানে একটা বাক্য দিলাম, সেটা হলো ওয়েট হেয়ার, বলছে এখানে অপেক্ষা করো। আই ব্র্যাকেটে কাম, ব্র্যাকেট ক্লোজ করে ব্যাক সুন, বলছে আমি শীঘ্রই ফিরে আসছি। তাহলে এখানে আমাদের এই বাক্যটা কি করতে হবে উত্তরটাতে? তো এখানে আমাদের একটা নিয়ম আছে যে সুন যদি থাকে তাহলে বাক্যটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স করতে হয়। তাহলে এটা উত্তর হওয়ার কথা ছিল আই উইল কাম ব্যাক সুন, উত্তর হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু এটাও হবে না। এখানে উত্তরটা দাঁড়াবে গেম হবে না, পাস্ট টেন্স তো করার প্রশ্নই আসে না। আই এম না, পাস্ট তো হওয়ার সুন আছে, সুন থাকলে ফিউচার ইনডেফিনিট করতে হবে। এই যে সুন, শীঘ্রই, এটা ফিউচারের কথা। তাহলে এখানে কিন্তু এই উইল কাম আমরা ব্যবহার করব না, করলাম কি আই এম কামিং। তাহলে এটাও কিন্তু ফিউচার ইনডেফিনিটের একটা ক্রিটিক্যাল ফাংশন। যখন কোনো বাক্যে এরকম সিগন্যাল দেওয়া থাকবে, টুমোরো, কামিং, নেক্সট, সুন, হোপ, এগুলো ফিউচার ইনডেফিনিটের সিগন্যাল। আর ফিউচার ইনডেফিনিটের সিগন্যালগুলো থাকার পরে এই ব্র্যাকেটের ভিতরে দেখতে পাওয়া যাবে কাম বা গো, দুটো ভার্বের বেলায়, তখন তোমাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনে করতে হবে, আর উত্তরটা দাঁড়াবে ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, এখানে যদি আমরা উইল কাম দিতাম তাহলে যে মিনিংটা আসতো অ্যাম কামিং দিয়ে কিন্তু ওই মিনিং আসতেছে। আমরা বন্ধুদেরকে বলি না যে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, তুমি কিন্তু এখনো যাওয়া শুরু করোনি, কিন্তু বললা যাচ্ছি, যাচ্ছি মানে তো কন্টিনিউয়াস। তারপরে এই দুটো ভার্ব, একটা হলো কাম আর গো, এই দুটো ভার্বের বেলায় মনে রাখবা যে ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও গঠনটা প্রয়োগ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আর এই দুটো ভার্ব ছাড়া অন্য ভার্বের বেলায় তখন কিন্তু আমাদের ফিউচার ইনডেফিনিট হবে। যেমন ওয়েট হেয়ার আই, আমরা এবার বললাম ব্র্যাকেটে দিলাম সি, তারপরে দিলাম ইউ,
বলছে ওয়েট হেয়ার আই ব্র্যাকেটে সি ব্র্যাকেট ক্লোজ করে ইউ সুন। এবার কি হবে বলো তো আফসানা? উইল সি ইউ সুন। হ্যাঁ, এবার কিন্তু হবে উইল সি। হ্যাঁ, আই এম সিং দেওয়া যাবে না, উইল সি। এই যে সুন আছে, সুন থাকার কারণে আমরা ফিউচার ইনডেফিনিট করে দিলাম। ফিউচার ইনডেফিনিট করতে গিয়ে সাহায্যকারী ভার্ব নিলাম উইল, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুধু ব্র্যাকেটে যখন কাম আর গো থাকবে তখনই মাত্র আমরা করব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনে। হ্যাঁ, তখন আমরা এমই চার তারপর মূল ভার্বের আইএনজি করে দেব। আর এই ফিউচার ইনডেফিনিটের ব্যাপারগুলো মনে রাখবা। এই যে সুন, কামিং, টুমোরো, নেক্সট আমি দিয়েছি এগুলো রুলে তোমাদের। হ্যাঁ, তোমাদের রুলের দেওয়া আছে, একটু দেখাই দিতে পারি ইচ্ছা করলে 1 মিনিটেই। এই জিনিসগুলো একটু তোমাদের পড়াশোনা করে এগুলোকে রেডি করে রাখতে হবে। এগুলো ভুলে যাওয়া যাবে না, বিপদ হয়ে যাবে না হলে আমাদের। এই যে দেখো 29 নাম্বার রুলে বলেছি বাক্যে টুমোরো, কামিং, নেক্সট, সুন, হোপ ইত্যাদি থাকলে বা ভবিষ্যৎ সময় উল্লেখ থাকলে বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেচ করতে হয়। এই যে ফিউচার ইনডেফিনিট টেচ করে ফেললাম আমরা, এই নিয়ম অনুযায়ী কাজ করলাম এখানে। হ্যাঁ, এটা সুন্দরভাবে মনে রাখতে হবে ব্যাপারগুলো। আরও দু একটা উদাহরণ আছে মনে হয়, এটা শেষ করে দিই পেজটা, তারপরেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি লিটারেচারের পড়ায়। স্যার এগুলো কি রাইট ফর্ম ভার্বের? হ্যাঁ, এগুলো রাইট ফর্ম অফ ভার্বের। তোমাদের রাইট স্যার ফর্ম আমি অফ তো ভার্ব, পাইনি। রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো তো আমি ওই যে ইয়েতে দিয়ে দিয়েছি, সেদিন ইমেইলে দিলাম। আর কারেকশনের রুলগুলো দিয়ে দিয়েছি। আজকে অবশ্য কয়েকটা মেইল দেখতে স্যার পাচ্ছি। পাইনি তো আমরা। হ্যাঁ, এই যে আজকে আমি স্যার আমার জিমেইলটা দিছি, ওটাতে দিয়ে দিন স্যার। আজকে আমি জিমেলগুলো পাচ্ছি তোমাদের এখানে। এই জিমেলগুলোতে আমি দিয়ে দেবো, এখন সমস্যা নেই। এই জিমেলগুলো এখান থেকে নিয়ে রাখতেছি আমি কপি করে। হ্যাঁ, কপি করে নিয়ে রাখতেছি। এই জিমেলগুলোতে আমি তোমাদের সমস্ত ইয়েগুলো দিয়ে দেবো এখন, নোটসগুলো যেগুলো যেগুলো তোমরা চাচ্ছ। ওই নোটসগুলো আমি একদিন দিলামও, তারপরেও অনেকে পাইনি, তো ওই জন্যই আবার দিয়ে দেবো এখন। এটা একটা গেল। আর হচ্ছে এই যে আরেকটা হচ্ছে তাজরিয়ান শাহরিয়ার, সবার মেইলে দেবো। তবে তোমরা এগুলো আবার মানে বিভিন্ন জায়গায় সার্কুলার করে দিও না, এটা তোমাদের জন্য। এটা তো আমার পার্সোনাল নোট এগুলো। তা তোমরা আমার কলেজের স্টুডেন্ট, মানে আমার ডিপার্টমেন্টের মানুষ, তো তোমাদেরকে দেবো না তো কাকে দেবো? ওই জন্য তোমাদেরকে এটা দিয়ে দেবো। কিন্তু তোমরা আবার এগুলো ওই যে মানে ফেসবুকে দিয়ে একবার এলোমেলো করে দিও না, সব তোমাদের কাছেই রেখে দেবা শুধু। তারপরে অনেকগুলো ইমেল পাইছি, অবশ্য 5টা মেল পাইলাম, সবাইকে দিয়ে দেবো এখন আজকে। আপাতত এই 5টা ইমেল দিলাম, নিচ্ছি আমি, কপি করে রাখলাম মেইলগুলোকে। এগুলো তোমাদের মেইলেই আমি সমস্ত নোটটা দিয়ে দেবো এখন। আরও কেউ দিল নাকি রে? হ্যাঁ হ্যাঁ, মুশফিকা মার্শিয়াও মেইল দিল। ওর মেইল অ্যাড্রেসটাও নিয়ে নিচ্ছি। মেইল অ্যাড্রেস মোটামুটি 6টা বোধহয় হলো। আচ্ছা, এই 6টা মেইল অ্যাড্রেসে দেবো, সেদিন একটাতে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ব্যাক করি আবার। রেডি? অল্প দু একটা আছে আর। এখানে বলা আছে এবার মেনি এ স্টুডেন্টস, মেনি এ স্টুডেন্টস ব্র্যাকেটে বি ব্র্যাকেট ক্লোজ করে প্রেজেন্ট। একজন ঢুকতে পারছে না ক্লাসে নাকি? কিরে, তুমি কি ক্লাসে ঢুকতে পারছো না? স্যার কথা শুনতে পাচ্ছি না আপনার। তাই? তোমার কি নাম? আপনাকে কেউ আপনি মুট করে ফেলছেন। ও জি আমাকে, স্যার, আপনাকে মুট দেখাচ্ছে। স্পিকার অফ। ও স্পিকার অফ, হ্যাঁ ঠিক আছে। এই তুমি পাচ্ছ না কেন? কালকে রাতে মেসেজ দিছি তোমাকে তো আমি, দেখো নতুন কোড আছে ওখানে। তাহলে এরপরে ক্লাসে অ্যাটেন্ড করো, আমি নতুন করে আবার দেবো। কালকে তো আমি তোমাদের দিয়ে দিলাম তো, ওই যে মেইল রাতে মেসেজ করে দিছি অনেক রাতে। তো ঠিক আছে, আজকে তোমার আর অ্যাটেন্ড করার দরকার নেই। আচ্ছা, তারপর স্যার আমি আমার মেইলটা দিছি, ওটাও লিখে নেন, কপি করে রাখেন। মেইলটা দিলে? আচ্ছা, তোমার পরে দিলে না? ওই যে রয়, জি স্যার। হ্যাঁ রয়, রয় 4000 কত যেন দেখলাম। আচ্ছা হোক তাহলে। 4154। আচ্ছা আচ্ছা, নিয়ে নিচ্ছি, ওটা কপি করে নিলাম, দাঁড়াও। এই তো, হ্যাঁ এই সবগুলো মেইলে দিয়ে দেবো ক্লাসের পরে ইনশাল্লাহ। তাহলে শুরু করো। আবার কি মিউট হয়ে গেছে নাকি রে? না, এখানে বলা আছে মেনি এ স্টুডেন্টস, হ্যাঁ ড্যাশ প্রেজেন্ট ব্র্যাকেটে বি। উত্তর কি হবে অনামিকা বলো? কে বলতে চাচ্ছে রে? পিছনে স্পিকার খোলা আছে নাকি? স্যার ইজ হবে। মেনি এ স্টুডেন্টস, এখানে যে মেনি আছে তারপরেও ইজ হবে। মেনি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেনি থাকতে আর হতো।
হ্যাঁ, এখানে ইসি হবে কিন্তু। আবার যদি আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করে দেই, ধরো আমি এইভাবে বললাম এ মেনি, এ এ মেনি, এ মেনি স্টুডেন্টস, এ মেনি স্টুডেন্টস ব্র্যাকেটে আবার বি, ব্র্যাকেট ক্লোজ করে, হ্যাঁ, প্রেজেন্ট। এবার কি হবে বলো তো অনামিকা? তখন হয়তো আর হবে কি? হয়তো কেন, তখন আর হবে। হ্যাঁ স্যার আর হবে। শিওর শিওর আর হবে, কারণ এ মেনি জি স্যার, স্টুডেন্ট, আরই হবে। হ্যাঁ, এ মেনি স্টুডেন্ট যেটা সাবজেক্ট প্লুরাল, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বও প্লুরাল। এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা ধরি, তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্বও প্লুরাল হয়। তাহলে এ মেনি স্টুডেন্টস এটা প্লুরাল সাবজেক্ট, সো উত্তর হবে আর। ওই যে অনেকগুলো স্টুডেন্ট এসছে আমার, তোমার নারী মাথা দেখাবো ওদেরকে, দেখো এই আমার মেয়ের মাথার চুল সব নাই বুঝছো, ও তো সেদিন অনুষ্ঠানে গান গাইলো, ওর জন্য দোয়া করো তোমরা সবাই। তাহলে এ মেনি স্টুডেন্টস হলো প্লুরাল, তাই উত্তর হবে আর। হ্যাঁ, চলে গেল এটা। তারপর ডি নাম্বারে আসি। এবার ডি নাম্বারটার উত্তর কে বলবে? তাজরিয়ান, ডি নাম্বারটার উত্তর বলো দেখি। অন, অন ব্র্যাকেটে রিটার্ন, ব্র্যাকেট ক্লোজ করে হোম, হি হ্যাড হিজ মিল। এখানে কিন্তু এই যে হ্যাডটা রিটার্নিং, রিটার্নিং কেন? উত্তরটা হয়েছে কিন্তু, থ্যাংক ইউ, বাট হোয়াই, কেন বললা, কেন বললা বলো? ব্যাখ্যাটা কেন মনে নাই? কে বলতে পারবে রে ব্যাখ্যাটা? অনামিকা লাইনে আছে, বলো। প্রিপজিশন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে শুনলা তো ওদের কাছে প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়, তাই আমরা উত্তর করে দিলাম রিটার্নিং। প্রিপজিশন আছে অন, অনের পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করলাম, তাই রিটার্নিং হয়ে গেল। সহজ নিয়ম। তারপরেরটা যাচ্ছি ই নাম্বার। ই নাম্বারটা কে বলবে তাহলে? যে হোসনে আরা বলো। এখানে বলা আছে দে ব্র্যাকেটে প্লে, ব্র্যাকেট ক্লোজ করে ইন দ্য ফিল্ড ফর 2 hours। বলো কি হবে? So they have been playing. হ্যাভ বিন প্লেইং, থ্যাংক ইউ। কেন বললা বলো? স্যার ওই যে ফর আছে এবং অনেকক্ষণ যাবত। স্যার ফর আছে আর নির্দিষ্ট আর একটা সময় দেওয়া আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জান্নাতি, থ্যাংক ইউ। এখানে বাক্যের নিয়ম হচ্ছে ফর অথবা সিঞ্চ। এই ফর অথবা জি, সিঞ্চের স্যার। পরে যদি সময় থাকে তাহলে আমাদের বাক্যটা করে দিতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী আমরা ব্যবহার করলাম সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, মূল ভার্বের আইএনজি। থ্যাংক ইউ। আরেকটা উত্তর বলো দেখি হোসনিয়ারা। নাইদার অফ দ্য বয়েস, ব্র্যাকেটে দেওয়া আছে টু হ্যাভ, ব্র্যাকেট ক্লোজ করে ডান দ্য হোমওয়ার্ক। কি হবে বলো? স্যার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নাইদার অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, উত্তরটা কারেক্ট করেছো তুমি। এখানে আমরা নাইদার অফ দি স্টুডেন্টস, এই নাইদার অফ দি স্টুডেন্টস বা নাইদার অফ দি বয়েজ, এখানে কিন্তু যদি বয়েজকে হিসাব করি তাহলে তো হ্যাপটা ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু আমাদের বয়েজকে হিসাব করা যাচ্ছে না, হিসাব করতে হবে সামনের নেইদারকে। নাইদার। বাক্যের শুরুতে আইদার, নেইদার, নো, Neither, হ্যাঁ, each, নো, any. নান, এনি, এগুলো থাকলে কিন্তু আমাদের সাবজেক্টটাকে ধরে নিতে হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী উত্তর দাঁড়াবে এখানে হ্যাস। তাহলে আমাদের হবে নেইদার অফ দি বয়েজ হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে হ্যাড দিলেও অর্থটা পরিবর্তন হয় না, কিন্তু হ্যাজ দেওয়াটাই উত্তম। ওই জন্যই এখানে এই রাইট ফর্ম ভার্বটা দেওয়া হয়েছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে তুমি যদি বয়েজকে দেখো তাহলে হ্যাভ ঠিকই আছে, কিন্তু তুমি যদি নেইদারকে দেখো তাহলে হ্যাজ আসবে। তোমাকে দেখতে হবে নেইদারকে, নেইদারের কারণে হ্যাজ আসলো, এটা মনে রাখতে হবে। আরেকটা করি, লাস্ট এটা তুমি বলো, তারপরে চলে যাবো লিটারেচারে। বলতে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গট প্রাইজ। কি হবে বলো? ইচ স্যার বয়, হ্যাজ। ইচ বয়, এখানেও কিন্তু একই অবস্থা, এখানেও হ্যাজ হবে। এখানেও কিন্তু এই যে জি, স্যার। তুমি যদি বয়কে চিন্তা করো, গার্লকে চিন্তা করো, হ্যাঁ, দুটোকে আবার অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে, হ্যাঁ, তাহলে বয় আর গার্ল দুটোকে যোগ করলাম অ্যান্ড দ্বারা, তাহলে সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার সমান সমান হয়ে গেল প্লুরাল। উত্তর হওয়ার কথা ছিল হ্যাভ, কিন্তু আমাদের হ্যাভ হবে না, কারণ এই যে শুরুতে আছে ইচ, ইচ। একটু আগে যেমন ছিল নেইদার, তাহলে এই নো, নান, ইচ, আইদার, নেইদার এগুলো সবগুলো কিন্তু সিঙ্গুলার জিনিস। তাহলে এটা শুরুতে আছে ইচ,
সুতরাং আমাদের পরের ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে হবে। সো Singular করতে হবে। হ্যাঁ, উত্তর হবে হ্যাচ। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে করতে বলেনি, তাই আমরা হ্যাডে যাব না, হ্যাসেই থেকে গেলাম। তো তোমাদের গ্রামারের ক্লাসটা এখানেই আজকে শেষ করছি ইনশাল্লাহ। গ্রামারটা এভাবে চলতে থাকবে, আর রুলসগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে, আজকে অসুবিধে নেই। আবার হ্যাঁ, তোমরা রুলসগুলো রাইট ফর্ম অফ ভার্ব আর কারেকশান, এই দুটো রুলসকে তোমাদের কন্ট্রোলে নিয়ে আসতেই হবে। তুমি যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজি ফ্রি হ্যান্ডে লিখতে চাও, ইংরেজি শুদ্ধ ইংরেজি বলতে চাও, তখন তোমার এই রুলসগুলোর প্রচুর দরকার পড়বে। টোটালি 100 রুলের মতো আছে, রাইট ফর্ম অফ ভার্ব আর কারেকশান মিলে অ্যাবাউট 100, প্রায় 100 রুল আছে। আমার এই 100 রুল যদি কমপ্লিট করা যায়, তাহলে তোমাকে আটকাতে পারবে না কেউ গ্রামারে ইনশাল্লাহ। তাহলে আমরা ব্যাক করে যাচ্ছি, আজকে লিটারেচারে ব্যাক করব এখন।